এই জয়, ওঠো। আর কত ঘুমাবে? কলেজে যাবে না? প্লিজ ভাবি, আর একটু ঘুমাতে দাও, একটু পর উঠছি। আজ না তোমার এক্সাম আছে 10টায়। এখন কিন্তু 9টা বাজে। লেট হলে আবার বলো না আমি কেন ডাক দিলাম না। এই কথা শুনে এক লাফে উঠে বসে ভাবিকে বলি, কি 9টা বাজে? ইস রে, লেট হয়ে গেল। দেখি শরত ভাবি। বলেই বিছানা থেকে উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে যাই। ভাবি আমার কাণ্ড দেখে হাঁটছে। একটু পর ফ্রেশ হয়ে এসে মোবাইল হাতে নিয়ে দেখি 8টা বাজে। এটা কি হলো? ভাবি তো বললো 9টা বাজে। আমার মোবাইলে কি টাইম ভুল নাকি? ভাবি, তোমার মোবাইলটা দাও তো। কেন, মোবাইল নিয়ে কি করবে? আমার মোবাইলে তো সময় দেখাচ্ছে 8টা। ঠিকই দেখছো, এখন 8টাই বাজে। তুমি উঠছিলে না, তাই একটু মিথ্যা বললাম। ভাবি, আমার আরামের ঘুমটা হারাম করার কি দরকার ছিল? এখনো খাবার খেয়ে কিছু সময় পরে তারপর এক্সাম দিতে যাবে। বলেই ভাবি চলে যায়। আচ্ছা আবির ভাই, এই ভাবিগুলো এমন হিটলার হয় কেন? বলে দিয়েন তো। রুম থেকে বের হয়ে নিচে এসে আমি ভাবি আর আম্মু খাবার খেয়ে নেই। এরপর রুমে এসে কিছু সময় পরে চলে যাই এক্সাম দিতে। সিট খুঁজে বসে পড়ি। একটু পর স্যার এসে পরীক্ষার পেপার দিলে লিখতে শুরু করি। চলুন এই ফাঁকে পরিচয়টা দিয়ে দেই। আমি জয় খান, বড় ভাই জীবন খান। ইতালি থাকে, আজ 6 বছর। ভাইয়া দেশে আসতে পারছে না। তার নাকি আকামার জন্য কি প্রবলেম হচ্ছে। আব্বু মারা গেছে আমি ছোট থাকতে। আম্মু রাবিয়া খান আর আমার ভাবি ইকরা। আম্মুর ভাবিকে খুব পছন্দ হয়, তাই ভাইয়ার সাথে মোবাইলেই বিয়ে পড়িয়ে আমাদের বাসায় নিয়ে আসে। ভাইয়া আর ভাবির বিয়ে হয়েছে গত 1 মাস আগে। আর আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আজ ফাইনাল এক্সাম, বাকি কথা পরে হবে। এবারে গল্পে ফিরি। এক্সাম শেষ করে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে বাসায় আসতে আম্মু বলে, কিরে জয়, তোর এক্সাম কেমন হলো? খুব ভালো হয়েছে আম্মু। ভাবি কোথায়? রুমে মনে হয়, যা গিয়ে ডেকে নিয়ে আয়, একসাথে খাবো সবাই। আমি ঠিক আছে বলে রুমে গিয়ে চেঞ্জ করে ভাবির রুমে গিয়ে দেখি ভাবি ভাইয়ার সাথে কথা বলছে। ভাবি যখন ভাইয়াকে কিস করে আমি পেছন থেকে বলে উঠি, আহা কি রোমান্স, ভাবা যায়। ভাবি পিছনে ঘুরে আমাকে দেখে কল কেটে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আমি বলি, আরে লজ্জা পেতে হবে না ভাবি, যা করছো দেখে ফেলেছি। এই ফাজিল, তুমি কখন এলে এখানে? একটু আগেই। চলো, আম্মু খেতে রাখছে। তোমার এক্সাম কেমন হলো? সব প্রশ্নের আনসার দিয়েছো তো? খুব ভালো হয়েছে। এখন চলো তো, ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ভাবি হাসতে হাসতে আমাকে নিয়ে চলে আসে। এরপর তিনজন একসাথে খাবার খেয়ে বসে টিভি দেখছি। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি ভাইয়া কল করেছে। সবাই কিছু সময় কথা বলার পর ভাইয়া বলে তার নাকি ডিউটিতে যেতে হবে, পরে কল করবে। এরপর আমি রুমে এসে কিছু সময় রেস্ট নিয়ে পড়তে বসি। হঠাৎ ভাবি আমার রুমে এসে বলে, জয়, তুমি কি বিজি আছো? না ভাবি, এই তো একটু পড়ছিলাম। আচ্ছা তাহলে তুমি পড়ো, অন্য একদিন যাব। কোথায় যাবে ভাবি? সমস্যা নেই, বলো, আমি পরে পড়বো। ঘুরতে যেতে ইচ্ছে করছে আজ। তুমি তো পড়ছো। সমস্যা নেই, এসে পড়বো। যাও তুমি গিয়ে রেডি হও। ভাবি একটা মিষ্টি হাসি দিয়ে চলে যায় রেডি হতে। আমি বই বন্ধ করে একটা নেভি ব্লু রঙের শার্ট পরে নিচে এসে ভাবির জন্য অপেক্ষা করছি। একটু পর ভাবি একটা মিষ্টি রঙের শাড়ি পরে নিচে আসে। আম্মু বলে, কিরে, তোরা কি কোথায় যাচ্ছিস নাকি? আজ ঘুরতে যেতে ইচ্ছে করছে মামুনি, তাই জয়কে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসি। আমি জীবনকে বলেছি। পাগল মেয়ে, তুই জয়কে নিয়ে ঘুরতে যাবি, সমস্যা কোথায়? আচ্ছা যা, আর সাবধানে রাস্তা দেখে হাঁটবি। আম্মু, এখন যাই, আমার আবার এসে পড়তে হবে। ভাবি চলো তো। বলেই ভাবিকে নিয়ে বাসা থেকে বের হয়ে একটা রিকশায় উঠে বসে ভাবিকে বলি, ভাবি কোথায় যাবে বলো। কোনো নদীর পাড়ে চলো, নদী আমার খুব ভালো লাগে। আমি রিক্সা মামাকে বলি নদীর দিকে যেতে। একটু পর নদীর পাড়ে এসে রিক্সা ভাড়া দিয়ে ভাবিকে নিয়ে হাঁটছি। কিছু সময় হাঁটার পর ভাবি বলে, জয়, তোমার গার্লফ্রেন্ড নেই? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো যে ভাবি? আমাকে তো সব কিছুই বলো, শুধু কখনো তোমার গার্লফ্রেন্ডের কথা বলনি, তাই জানতে ইচ্ছে হলো। এসব ঝামেলায় আমি নেই। আমার বন্ধুরা প্রেম করে সারাদিন, ওদের গার্লফ্রেন্ডের প্যারায় থাকে। আমাকে দিয়ে এসব হবে না। গার্লফ্রেন্ড আবার প্যারা হয় নাকি বোকা? হয় গো ভাবি, আমার বন্ধুরা কোথাও গিয়ে শান্তি পায় না। সব সময় ওদের গার্লফ্রেন্ডরা কল করে, কোথায় আসো, কেন গেছো, এটা করছো কেন, আমার কথা শোনো না কেন। না বাবা, আমাকে দিয়ে এসব হবে না। ভাবি আমার কথা শুনে হাসছে। হাসতে হাসতে বলে, আচ্ছা, আমার ভাইটার জন্য কিছুদিন পর একটা লাল টুকটুকে বউ আনবো। এখন আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসো।
আমি ঠিক আছে বলে চলে যাই ঝালমুড়ি আনতে। ঝালমুড়ি নিয়ে এসে দেখি ভাবিকে কয়েকটা ছেলে টিস করছে। রাগে আমার মাথায় রক্ত উঠে যায়। আমি ভাবির হাতে ঝালমুড়ি দিয়ে ওদের কাছে যেতে নিলে ভাবি আমার হাত ধরে বলে, কুকুরকে ঘেউ ঘেউ করতে দাও, ঝামেলা করার প্রয়োজন নেই, এখান থেকে চলো। আমি ভাবিকে নিয়ে হাঁটতে গেলে দেখি ছেলেগুলো একটা গাছের আড়ালে চলে যায়। আমি ভাবিকে বলি, ভাবি আমি একটু আসছি। এখন আবার কোথায় যাবে? তোমাকে বলা যাবে না, প্রাইভেট কাজ সারতে। ভাবি আমার কথা শুনে হাসতে হাসতে ঠিক আছে বলে আমি চলে যাই ছেলেগুলোর কাছে। প্রায় 15 মিনিট হয়ে গেছে, কিন্তু জয় এখনো আসছে না কেন? আমি ভালো করে আশেপাশে তাকিয়ে দেখি জয় একটা গাছের পেছন থেকে শার্টের হাতা ফোল্ড করতে করতে আসছে। আমার বুঝতে বাকি নেই আমার দেবরটা ওই ছেলেগুলোকে পিটিয়ে এসেছে। জয় আমার কাছে এসে বলে, চলো ভাবি এবার যাওয়া যাক। কি প্রয়োজন ছিল ছেলেগুলোকে পেটানোর? আমার ভাবিকে টিস করবে আর আমি ছেড়ে দিব নাকি? এখন চলো তো, এখানে থেকে আর কাজ নেই। বলেই ভাবিকে নিয়ে আরও কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। বাসায় এসে আম্মুর সাথে কিছু সময় কথা বলে রুমে গিয়ে পড়তে বসি। দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ হয়ে যায়। বিকেলে বাসার ছাদে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলছি। তখনই একটা আননোন নাম্বার থেকে কল আসে। খেলার মধ্যে কল এলে কার না রাগ ওঠে। আবির ভাই বলেন তো। কল কেটে দিয়ে আবার খেলতে শুরু করি। আবারও একই নাম্বার থেকে কল আসে। রাগে কল রিসিভ করে বলি, এই মিয়া, কল কেটে দিচ্ছি না, দেখেন না বারবার কল করেই যাচ্ছেন, তাড়াতাড়ি বলেন কি বলবেন। লোকটা যা বলে তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। লোকটা জানায় ভাইয়া নাকি আজ ডিউটি থেকে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাইয়ার সাথে আরও 10 জন মারা গেছে। আর 3 দিনের মধ্যে ভাইয়ার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করছে। আমার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। সেখানে হাঁটু ভেঙে বসে কান্না করতে থাকি। একটু পর আমার কান্নার আওয়াজ শুনে ভাবি আর আম্মু ছাদে আসে। আম্মু আমার সামনে বসে বলে, কি বাবা, কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? কি হয়েছে জয়? তুমি এমন করে কান্না করছো কেন? আমাদের বলো কি হয়েছে। আম্মু একটা লোক কল করে বলল ভাইয়া নাকি। আর কিছু বলতে পারছি না, কান্নায় গলা ভারী হয়ে আছে আমার। আম্মু কাপা কাপা কণ্ঠে বলে, কি কি হয়েছে আমার জীবনের? এই জয়, এভাবে কান্না করে আমাদের আর টেনশন করিও না, বলো কি হয়েছে। আম্মু ভাইয়া নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর 3 দিন পর ভাইয়ার লাশ দেশে পাঠাবে। আমার কথা শুনে আম্মু ভাবি চিৎকার করে কান্না করে ওঠে। ভাবি কান্না করতে করতে বলে, না, এটা হতে পারে না, একটু আগেই তো আমার সাথে কথা বললো। ভাবি ভাইয়ার মোবাইলে কল করতেই একজন লোক ভাইয়ার কল রিসিভ করে ভাবিকে সব খুলে বলে। সব শুনে ভাবি সেন্সলেস হয়ে পড়ে যেতে নিলে আম্মু ভাবিকে ধরে বসে কান্না করতে থাকে। একটু পর আমি ভাবিকে কোলে করে তার রুমে রেখে আমার রুমে এসে ভাইয়ের ছবির সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে বলি, এই ভাইয়া তুই আমাকে কল কর না, কল করে বল ওই লোকটা যা বলেছে সব মিথ্যে, তোর কিছুই হয়নি। আমি তোকে স্যার থাকবো কি করে? তুই আমাকে কল করে বকা না দিলে আমি যে ভালো রেজাল্ট করতে পারবো না। একটাবার কল করে বল এইসব মিথ্যে। আরও অনেক কথা বলতে থাকি কান্না করতে করতে। এইদিকে আম্মু ভাবির রুমে বসে কান্না করছে। কিছু সময় পর ভাবি সেন্স ফিরতেই ভাবি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে। পুরো বাসা থমথমে। দেখতে দেখতে কেটে যায় 3 দিন। আমি আজ এয়ারপোর্টে এসেছি ভাইয়ের লাশ নিয়ে যেতে। আরও অনেকে এসেছে তাদের প্রিয়জনের লাশ নিয়ে যেতে। সবাই কান্না করছে। আমি নীরবে চোখের জল ফেলছি। একটু পর 11টা লাশের কফিন এনে আমাদের সামনে রাখে। সবাই সবার প্রিয়জনকে শনাক্ত করে নিয়ে যাচ্ছে কান্না করে। আমি একটা কফিনের সামনে দাঁড়িয়ে আছি। কফিনের মুখটা খুলতেই বুকের ভেতরটা ধক করে ওঠে। আমার ভাইয়া চিরনিদ্রায় ঘুমিয়েছে। কিছু সময় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে ভাইয়ের লাশ নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু ভাবি ভাইয়ের লাশ জড়িয়ে ধরে কান্না করছে। ভাবির বাসার লোকজন এসেছে, সবার চোখে পানি। আমি এক কোণে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলে যাচ্ছি। কিছু সময় পর ভাইয়াকে শেষ গোসল করিয়ে জানাজা পড়িয়ে ভাইয়ের দাফন শেষ করে বাসায় চলে আসি। আম্মু আর ভাবি আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি নীরবে শুধু চোখের জল ফেলছি। দেখতে দেখতে কেটে যায় 1 মাস। সবাই কিছুটা স্বাভাবিক হলেও কারো মুখে হাসি নেই। বিকেলে আম্মু ভাবি আর আমি বসে আছি। তখনই ভাবির আব্বু এসে ভাবিকে নিয়ে যেতে চাইলে আম্মু বলে, ভাই সাহেব, আমার ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, আপনি দয়া করে আমার মেয়েকে আমার থেকে কেড়ে নেবেন না। ভাবির আব্বুর সাপ কথা। তার মেয়ের বিয়ে মোবাইলে হয়েছে, আর সে তার স্বামীর সাথে একটা দিনও থাকেনি। তার মেয়ের জীবন সে এভাবে নষ্ট করতে পারবে না। সে তার মেয়ে নিয়ে গিয়ে আবার বিয়ে দিবে। ভাবিও যেতে চাইছে না, আর তার আব্বু নিয়ে যাবেই। আম্মু বলে,
ভাই সাহেব, আমি আমার ছেলেকে হারিয়েছি, মেয়েটাকে হারাতে পারবো না। আমি আমার ছোট ছেলে জয়ের সাথে ইকরা মায়ের বিয়ে দেব, তবু আমার মেয়েকে নিয়ে যেতে দিব না। আম্মুর কথা শুনে ভাবি আর আমি দুজনেই আম্মুর দিকে তাকাই। আম্মু আমার হাত ধরে বলে, বাবা জয়, তুই আমার এই অনুরোধটা রাখ। আমার মেয়েটাকে তুই আমার থেকে আলাদা করে দিস না। ইকরা চলে গেলে আমি যে নিঃস্ব হয়ে যাব। আম্মুর এমন অনুরোধ আমি আর না রেখে পারিনি। ভাবির আব্বুকে আম্মু কাজী আনতে বলে একটু পর কাজী এসে আমরা ইকরার বিয়ে পড়িয়ে চলে যাই। ইকরার বাসার সবাই এসেছে। রাত প্রায় 12টা, সবাই চলে গেছে। আম্মু আমাকে জয়ের রুমে রেখে চলে যায়। আমি বিছানায় বসে কান্না করছি। একটু পর দরজা খোলার শব্দে সামনে তাকিয়ে দেখি জয় রুমে এসে সোফায় গিয়ে বসে আছে। কি বলবো আমি বুঝতে পারছি না। জয় বলে, ভাবি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আর তুমি ভেবো না আমাদের বিয়েটা শুধু কাগজে কলমেই থাকবে। আমার জন্য আম্মু তোমার জীবনটা নষ্ট করে দিল। তুমি তখন না বলে দিলেই তো হতো। আম্মু তোমার মাঝে ভাইয়াকে দেখতে পায় ভাবি। তুমি চলে গেলে হয়তো আম্মু সত্যি একা হয়ে যেত। আর আম্মু তোমাকে ভাইয়ের জন্য বউ করে এই বাড়িতে এনেছে। তোমার জীবনটাও তো নষ্ট হয়ে গেল ভাবি। আমাকে নিয়ে ভেবো না, ঘুমিয়ে পড়ো। বলে আমি উল্টো পাশ হয়ে চোখ বন্ধ করে ফেলি। ইকরা কান্না করতে করতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে সবাই একসাথে খাবার খাই। সোফায় বসে আছি। আম্মু আমাকে আর ভাবিকে বলে, আমাকে তোরা মাফ করে দে। আমি নিজের কথা ভাবতে গিয়ে তোদের জীবনটা নষ্ট করে দিলাম। না আম্মু, এ কথা বলো না। আমি সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মেছিলাম হয়তো, তাই তো তোমার মতো মা পেয়েছি। আমার একটা অনুরোধ রাখবি তোরা? এমন করে বলছো কেন আম্মু? বলো না কি বলবে। তোরা দুজনে নতুন করে জীবন শুরু কর, সব ভুলে গিয়ে। আম্মু একটু সময় তো লাগবে বলো। এতগুলো দিন যাকে ভাবি বলে ডেকেছি আর তার সাথে হুট করে বিয়ে হয়ে গেছে, চাইলেই কি এত সহজে সব সম্ভব? আম্মু, জয় ঠিকই বলেছে, আমাদের একটু সময় দাও। ঠিক আছে, তবে তোরা যদি সবসময় এমন গোমরা মুখে থাকিস আমার কি ভালো লাগে বল? কই আম্মু, আমরা তো ঠিকই আছি। আরও অনেক কথা বলে আমি রুমে চলে আসি। একটু পর ইকরা রুমে আসতেই আমি বলি, আমাদের এখন থেকে আম্মুর সামনে স্বামী স্ত্রীর অভিনয় করতে হবে। আম্মুকে কিছুতে বুঝতে দেওয়া যাবে না আমরা এই বিয়েটা মানি না। ঠিক বলেছ। আম্মু না হলে কষ্ট পাবে। এখন থেকে আমাদের আম্মুর সামনে হাসি মুখে থাকতে হবে। আরও বেশ কিছু সময় কথা বলার পর আমি ঘুমিয়ে যাই। এভাবে দেখতে দেখতে কেটে যায় 6 মাস। এখন সব কিছুই স্বাভাবিক। ইকরা আর আমার মাঝে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হয়নি। আমি এই 6 মাসের না চেয়েও ইকরাকে ভালোবাসতে বাধ্য হয়েছি, কিন্তু ম্যাডাম আমাকে ভালোবাসে না। কি করব বুঝতে পারছি না। এর মধ্যে ইকরার এক খালাতো বোনের বিয়েতে এসেছি আজ। বিয়ে বাড়িতে অনেক মানুষ। ইকরা ব্যস্ত তার বোনদের নিয়ে, আমি একপাশে দাঁড়িয়ে মোবাইল টিপছি। হঠাৎ একটা মেয়ে এসে আমার সাথে কথা বলছে। দেখতে ভালোই, তাই আমিও কথা বলছি। একটু পর আমার মোবাইল নাম্বার চাইলে আমি মেয়েটার মোবাইল হাতে নেই। বোনদের কথা বলছিলাম, তখনই দেখি একটা মেয়ের সাথে জয় হেসে হেসে কথা বলছে, আবার মেয়েটার মোবাইল হাতে নিয়েছে। রাগে আমার মাথায় আগুন হয়ে গেল। জয়ের কাছে এসে হাত থেকে মোবাইলটা নিয়ে একটা আছাড় মারি। মেয়েটা আমার দিকে তাকাতেই আমি বলি, এই মেয়ে, তোর সাহস তো কম না, আমার হাজবেন্ডের সাথে টাঙ্কি মারতে এসেছিস? আর তুমি মেয়ে দেখলেই কথা বলতে হয়? এসো আমার সাথে। বলেই আমার হাত ধরে টানতে টানতে ইকরা ও রুমে এনে দরজা বন্ধ করে রাগী লুকে আমার দিকে তাকিয়ে বলে, ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতে লজ্জা করে না তোমার? বউ? কার? আমার? কোথায় বউ? আমার কি সত্যি বিয়ে হয়েছে? কে বউ মানে? এই তাহলে আমি কে? তুমি তো আমাদের এই বিয়ে মানো না, আর আমাকে ভালোবাসো না। তাহলে অন্য মেয়ের সাথে কথা বলে সমস্যা কোথায়? আর এই মেয়েটা কত সুন্দর ছিল, কি মিষ্টি করে আমার মোবাইল নাম্বারটা চাইলো, তুমি এসে সব শেষ করে দিলে। মেয়েটা খুব সুন্দর তাই না? মিষ্টি করে মোবাইল চেয়েছে, আমি এসে তোমার প্রেমের সমস্যা করে দিয়েছি। দাঁড়াও, এক্ষুনি আমি আম্মুকে কল করে সব বলছি। এই না না, আম্মুকে কিছু বলে না। আমি আর জীবনেও কোনো মেয়ের সাথে কথা বলবো না। যদি বলো তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। বলেই কান্না করতে করতে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি তো বোকার মতো হা করে আসি। একটু পর ইকরা বলে, জড়িয়ে ধরার জন্য কি এখন ইনভিটেশন দিতে হবে? জড়িয়ে ধরো শক্ত করে। আমি মুচকি হেসে ইকরাকে জড়িয়ে ধরতেই ও আমাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। এরপর ইকরা আমার ওপর শুয়ে আমাকে পাগলের মতো কিস করতে থাকে। আমি তো গ্রিন সিগন্যাল পেয়ে ইকরাকে নিয়ে ভেসে যাই সুখের শহরে। একটু পর ইকরা আমার বুকের ওপর শুয়ে আছে। আমাদের গায়ে একটা পাতলা কাঁথা ছাড়া আর কিছুই নেই। ইকরা আমার বুকে কিস করে বলে,
এখনো বলতে হবে ভালোবাসি কি না? এতটা ভালোবেসে কেন এতদিন লুকিয়ে রেখেছিলে? তুমি যেমন বলনি কখনো, শুধু বোঝাতে চেয়েছো। আমিও তো কতবার বোঝাতে চেয়েছি, তুমি বুঝোনি। আমি কি করব? আমি সত্যি একটা মাথা মোটা। একটু পরে, বুঝছো? এখন চলো। ওই মেয়ে কি আমার থেকেও বেশি সুন্দর? আমার বউয়ের চেয়ে বেশি সুন্দরী আর কেউই না, বুঝলে? তাহলে তখন বললে কেন ওই কথা? তোমাকে রাগানোর জন্য। তোমাকে তখন এই কথাগুলো না বললে কি এত সুন্দর একটা মুহূর্ত পেতাম? তবে রে পাজি, তোমাকে তো আজ। এরপর যা হলো আর বলতে পারবো না। আমরা আবার ইতিহাস করি। আপনারা ঘুমিয়ে যান। আজকের মতো টাটা। ভালো থাকুন, ভালো রাখুন। ভালোবাসা, অবিরাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।